আগামী নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ। মহিলা দলের আলোচনায় তারেক রহমান। ক্ষমতায় গেলে 50 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ আজ ঋণী। এবার তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। 18 বছর পর ভোটের আকাঙ্ক্ষা পূরণ হবে জনগণের, প্রতিশ্রুতি আইন উপদেষ্টার। নির্ধারিত সময়ে হবে নির্বাচন, আবারও জানালেন প্রেস সচিব। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার। ইলেকশন প্রফেসর নুরুল যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। অমীমাংসিত ইস্যুতে চলছে ঐকমত্য কমিশনের বৈঠক। জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে। দীর্ঘ 1 বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে 24 যে স্বীকৃতি, সে আজও পর্যন্ত আমরা পালাম না। প্লট দুর্নীতি মামলায় হাসিনা রেহানার বিরুদ্ধে অভিযোগ গঠন। জয়, পুতুল, টিউলিপ, ববি সহ সবার নামে গ্রেফতারি পরোয়ানা। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো করেছেন। সেই জন্য মামলাটি দায়ের করা হয়। আশা করি আমরা মামলাটিতে সফল হব। আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং দেয় অভিযুক্ত মেজর সাদেকের বিষয়টি তদন্ত করছে সেনাবাহিনী। পাহাড়ে আধিপত্য বিস্তার করতে দেবে না কেএনএফকে। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি আরো কমিয়ে আনার লক্ষ্য। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.2%। 25% শুল্কের পর ভারতের 6 কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। তেল নিয়ে পাকিস্তানের সাথে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যে সুযোগ এসেছে সামনে, তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেন তারেক রহমান। রাজধানীর পরিবাগে আবু সাইদ মিলনায়তনে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিজয়ের বর্ষপূর্তি আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে আসে অভ্যুত্থানে নারীর অবদান আর আত্মত্যাগ। রক্তাক্ত জুলাইয়ে কোনো নারী হারিয়েছে স্বামীকে, কেউ বা সন্তান। শান্তি নাই, তারপরেও তো একটু শান্তি পাবো যে জালিমদের বিচার আমরা আমাদের এই বটুকু বয়সে দেখে গেছি। আমার এক শ্রাবণ চলে গেছে, আমার হাজার শ্রাবণ এখনো বেঁচে আছে। আমার ওই শ্রাবণগুলোর প্রোটেক্টের জন্য আমি চাচ্ছি বিচার। আপনারা সবাই বিচারটা করুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেই বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা হবে। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য তিনি নারীদের সজাগ থাকার আহ্বানও জানান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। বিএনপি ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানান তারেক রহমান। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ আজ ঋণী। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য না হওয়া প্রস্তাব বাদ দিয়ে সরকারকে মৌলিক বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ফের পরামর্শ দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিশন এমন সব প্রস্তাব দিয়েছে যা রাজনৈতিক দলগুলো বুঝে না। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে জাতির কাছে সবাই দায়ী থাকবে।
জুলাই অভ্যুত্থান আর ফ্যাসিবাদের 15 বছরের দুঃশাসন ছবির ফ্রেমে প্রদর্শনীর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, যেখানে বিএনপি চেয়ারপারসনের বন্দিদশা থেকে গুম, খুন ও জুলাই যোদ্ধাদের প্রতিরোধ স্থান করে নিয়েছে, যা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবের এই আয়োজনে দেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকরা। রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, ঐক্যমত কমিশনে 12টি মৌলিক বিষয়ে ছাড় দিয়ে সম্মতি জানিয়েছেন তারা। প্রতিদিন বৈঠক করছে কয়েক ঘন্টা ধরে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে তারা যেগুলো করতে চান। তো এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। ভবিষ্যতে তিক্ততা এড়াতে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণের পরামর্শ দেন মির্জা ফখরুল। গণতন্ত্রের কাটা ছড়াছড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। এ সময় বিপ্লবীদের দল গঠনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান, তার দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, জনগণের ভোটেই ক্ষমতা যেতে চায়। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন, ঘোষিত সময়েই ভোট হবে। সামনের কয়েকদিন দেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, যেখানে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বিগত 18 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু তারা ভোট দিতে চান। আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা, তার প্রতিফলন ঘটবে সামনের নির্বাচনে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমিও তো 18 বছর তো ভোট দিতে পারি নাই। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। এর আগে দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, আগামী 5-6 দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ। বেশ কিছু কাজ সম্পন্ন হবে এর মধ্যে, তবে যা কিছু হোক না কেন নির্বাচন আয়োজনে দেরি হবে না। একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে, 5 তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব। যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, 1 বছরেও এগুলো কার্যকর না করা সরকারের ব্যর্থতা, দীর্ঘসূত্রতা ও আশ্বাস নয়, 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, জুলাই সনদ নিয়ে আর টালবাহানা করা চলবে না। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে কর্মসূচির ঘোষণা দিয়েছিল জুলাই যোদ্ধারা। সেই প্রত্যাশা পূরণ না হয় সকালেই শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। জুলাই যোদ্ধারা বলেন, রক্ত ও জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, অথচ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতেই সরকারের যত গড়িমসি। এই টালবাহানা আর সহ্য করা হবে না বলেও জানান তারা। আর এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে। আমরা চাই না যে এই জুলাই সনদ নিয়ে আবার নতুন করে কোনো তালবাহানা হোক। আমরা আহত যোদ্ধা, আমরা এই দেশকে মুক্ত করছি পেশিবাজি থেকে। এখন আমরা ন্যায্য দাবি চাই। দীর্ঘ 1 বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে 24 স্বীকৃতি, সে আজও পর্যন্ত আমরা পেলাম না।
বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে জুলাই যোদ্ধারা। বলছেন কোনো আশ্বাস নয়, দাবি আদায় করেই ছাড়বেন রাজপথ। আমার কাছে 11,000 যোদ্ধার তালিকা আছে। এই যোদ্ধাদের এক এক করে ফোন দেই, সবার একই কথা, একই আর্তনাদ, আমাদের জন্য কিছুই করা হয় না। জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে, মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। তারা আরও বলেন, জুলাই সনদ একক কোনো দাবি নয়, এটি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অধিকার, যা সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও তাদের। রাজনৈতিক দল যেন কুক্ষিগত করতে না পারে, জুলাইয়ের ইতিহাসকে কেউ যেন করতে না পারে। সমস্ত উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আজকে রাজপথে নামতে হচ্ছে। এটা খুব দুঃখের বিষয়। 64 জেলা একত্রিত হয়ে জুলাই আহত এবং নিহত পরিবার সবাই মিলে আমরা একসাথে সাভারে মোড়ে আজকে সকাল 10টা থেকে অবরোধ দিয়ে আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের 7 সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পূর্বাঞ্চলের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5 এই 2 বিচারক আদেশ দেন। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে 6 জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন বিচারক। টিউলিপ সিদ্দিকি, আজমিরা সিদ্দিকি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকি বিরুদ্ধে একইভাবে প্লট জালিয়াতির বিষয়ে মিথ্যা হলফনামা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধেও একই ধারায় চার্জ গঠনের জন্য আবেদন করা হয় এবং মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো করেছেন, সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। দুদকের এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদিকুল হক সাদেকের বিষয়ে অবগত সেনাবাহিনী, তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। বনানীতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য তিনি জানানো হয়। সম্প্রতি এনসিপি জনসভা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের পাহাড়ি এলাকায় কেএনএফ এর আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ শেখ হাসিনার সমর্থকরা মাঠেও তারা অরাজকতা তৈরি করতে চায় বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এসবের মাঝেই অভিযোগ উঠেছে সাদেকুল হক সাদেক নামে সেনাবাহিনীর একজন মেজর নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে, তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
সম্প্রতি এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষ হয় গোপালগঞ্জে। ছাত্রদের রাজনৈতিক দলের কর্মসূচি ভণ্ডুলের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। ব্রিফিংয়ে জানানো হয় প্রাণহানির বিষয়েও চলছে তদন্ত। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি। গোপালগঞ্জ হয়েছে এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে। প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। প্রাণহানির ঘটনা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন ওখানে আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হলো কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র পেলেও নাজুক অবস্থায় আছে। যৌথ বাহিনীর অভিযানও চলমান। আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফেরই অনেক সদস্য হতাহত হয়েছে। তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা, এবং তাদের যে বিভিন্ন বেস বা ট্রেনিং ক্যাম্প, সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি এবং সেগুলো ধ্বংসও করা হয়েছে। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাদন করা সম্ভব। এবং জানানো হয় গত 4 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযানে 55 জন মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5576 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা শুধু তল্লাশি এবং অপরাধীকে গ্রেফতার করতে পারি। অপরাধীকে গ্রেফতার করার পরে বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পরে আসলে আমাদের আর করার কিছু থাকে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নীতি সুদ অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%। গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ধরে রাখাই মূল লক্ষ্য। মূল্যস্ফীতি 7% নিচে নামলে সুদের হার কমিয়ে আনার কথাও বলেন তিনি। 2025-26 অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের ধারাবাহিকতায় অব্যাহত রাখা হয়েছে সংকোচনমূলক নীতি। নতুন মুদ্রানীতিতেও নীতি সুদ হার ধরা হয়েছে 10%। গভর্নর বলেন, মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে না আসা পর্যন্ত বিদ্যমান নীতি সুদ হার অব্যাহত থাকবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পণ্যমূল্য স্থিতিশীল থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেটা চাচ্ছি যে ইনফ্লেশনটা আরো কমতে হবে, তা না কমা পর্যন্ত আমাদের এই পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশনে থাকবে। এই প্রেক্ষাপটে ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করি ইনফ্লেশন আরো কমবে, কিন্তু যে লেভেলে আমরা নিতে চাচ্ছি সেই লেভেলে এখন আমরা যেতে পারি না। নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও আগের চেয়ে 2.6% কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। বেসরকারি খাতে ঋণ কমলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না বলে মনে করেন গভর্নর। আর্টিফিশিয়ালি একটা টার্গেট দিলে তো হবে না। যদি সিচুয়েশন ইমপ্রুভ করে, আরো বেশি আরো ভালোভাবে হয়, এটা 10% হলে আপত্তির কিছু তো নাই। এটা তো আমরা রেস্ট্রিক্ট করছি না, আমরা কোনোভাবেই প্রাইভেট সেক্টরের ক্রেডিট এক্সপ্যানশনকে লিমিট করছি না। আমরা বলছি যত ইচ্ছা আপনারা করেন, কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা আমি তখনই কমাবো যখন আমার ইনফ্লেশনটা কমবে। ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে দুর্বল ব্যাংকে, সহায়তা করা হয়েছে অর্থ দিয়েও। কিন্তু যেসব ব্যাংক কিছুই করতে পারেনি সেগুলোকে মার্জারের বিকল্প নেই বলেও জানান গভর্নর। সরকার এখানে জনস্বার্থে ডিপোজিটারদের স্বার্থ রক্ষার জন্য এখানে ইন্টারভিন করতে বাধ্য হচ্ছে। আমরা ব্যাংকগুলোকে সুযোগ দিয়েছি প্রায় 1 বছরের মতো টু টার্ন দেম অ্যারাউন্ড, কিন্তু তারা টার্ন অ্যারাউন্ড করতে পারছে না। তাদেরকে তো কিছু একটা করতে হবে। এইভাবে তো আমরা খুঁড়িয়ে একটা ব্যাংকিং খাতকে চলতে দিতে পারি না। গভর্নর বলেন, ড্রেস কোড নিয়ে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন দেয়নি, তাই এটিকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। পলিসি হিসাবে স্বীকৃত ছিল না, এটা কোনো সার্কুলার সেভাবে ইস্যু করা হয়নি। এটাকে বড় কিছু করে দেখার প্রয়োজন নেই এবং বিদেশিদের এটা নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 3 জনকে অবাঞ্ছিত ঘোষণা করার পরদিনই ঢাকার পুঁজিবাজার চাঙ্গা আবারও লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা, প্রায় 100 পয়েন্ট বেড়েছে সূচক। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, অপরাধ করে যে ছাড় পাওয়া যায় না তার নজির অবাঞ্ছিতের এই সিদ্ধান্ত। তবে লোপাট হওয়া অর্থ আদায়ে মামলা না হলে বিএসইসির এমন অবস্থান কাজে আসবে না। দেশের বহু শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে কারসাজির জন্য বরাবরই দায়ী করা হয়। অভিযোগ ছিল, দুর্বল কোম্পানির শেয়ারে অর্থ লগ্নি করতে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতেন তিনি। অনিয়ম হয়েছে বন্ডকে কেন্দ্র করেও। সবশেষ একটি ব্যাংকের নামে প্রচারিত আমার বন্ড প্রকল্পে অনিয়মের অভিযোগে বুধবার সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান ও বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর জের ধরে সপ্তাহের শেষ কার্যদিবসে লাফিয়ে বাড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। বৃহস্পতিবার প্রথম 2 ঘণ্টাতেই লেনদেন হয় 600 কোটি টাকা। দিন শেষে এই পরিমাণ ছাড়িয়ে যায় 1000 কোটি। লেনদেনের পরিমাণ হিসেবে শীর্ষে ছিল সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিনিয়োগকারীরা বলছেন, বিএসইসির নতুন সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব বাজারে কিছুদিন থাকবে। আমি উনাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, বাট উনার তো কোনো শাস্তি হলো না, উনকে বিনিয়োগের টাকা ফেরত দেয়নি। তার একটা দিক নির্দেশনা দেওয়া হোক। আপনি অবাঞ্ছিত ঘোষণা করা মানে আমি মনে করি তাকে সেফে নিয়ে যাওয়া। জিএমজি থেকে দুনিয়ার টাকা নিয়ে গেছে সালমান এফ রহমান। এখন এগুলো তো ভাই উঠানোটা সো টাফ। তার সম্পত্তি সব মানে ফিক্সড করে ফেলছে। তো এখন আপনার এটা বিনিয়োগকারীরা যে টাকা পাবে, এটা নিয়ন্ত্রণ সংস্থাকে সিদ্ধান্ত নিতে হবে। ভালো শেয়ারগুলো মুভমেন্ট করে নাই, তাদের কারণে তারা কিছু কিছু শেয়ারকে তারা ছায়ার তলে রাখা, তারা খুব বাজে শেয়ারকে দেওয়া পুঁজিবাজারকে ধ্বংস করছে পরিকল্পিতভাবে। বলা হচ্ছে, সালমান এফ রহমানকে অবাঞ্ছিত ঘোষণার মাধ্যমে কঠোর হবার নতুন বার্তা দিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর বিনিয়োগকারীদের জন্য শিক্ষা, পুঁজিবাজার মানে হঠাৎ মুনাফা নয়। এখানে কোম্পানির নাম বা ব্র্যান্ড দেখে নয়, অর্থ লগ্নি করতে হবে তথ্য আর ডেটা যাচাই করে। পুঁজিবাজার আজকে যে অবস্থা দেখছি তাতে সেলিব্রেশন হচ্ছে পুঁজিবাজারে। আমি একটু ভিন্নভাবে দেখি বিষয়টা। সেটা হলো যে অবাঞ্ছিত ঘোষণা করে তো কোনো লাভ নাই। যেটা লাভ হতো সেটা হলো ক্রিমিনাল কেস যদি আপনি চালাতেন, যদি কোনো অপরাধ করে থাকেন ওনারা। 2010 সালে পুঁজিবাজার ধসের ঘটনায় সালমান এফ রহমানের বিরুদ্ধে বেশ কিছু পর্যবেক্ষণ ও সুপারিশ দেয় তৎকালীন খন্দকার ইব্রাহিম খালেদ তদন্ত কমিটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুল্ক ইস্যুতে দ্বিতীয় দিনের মতো আলোচনা শেষ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সাথে আলোচনা করে বাংলাদেশের প্রতিনিধি দল। আজও আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। স্থানীয় সময় সকাল 9টায় দ্বিতীয় দিনের শুরু হওয়া এই বৈঠক শেষ হয় 3:30টার দিকে। আর বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তৃতীয় দিনের মতো আলোচনা হবে আজ। আর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের কর্মকর্তারাও ভার্চুয়ালি অংশ নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক শুল্ক হার নির্ধারণ হতে পারে, তবে তা কত সেটা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। 25% শুল্ক আরোপের পর ভারতের জন্য আরো বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারতের চিরবৈরী পাকিস্তানের সাথে তেল নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসাথে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। মার্কিন শুল্কের বোঝা ঠেকাতে এরই মধ্যে ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বিভিন্ন দেশ। এর মধ্যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের জন্য এসেছে দুঃসংবাদ। দেশটির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত আমাদের বন্ধু, কিন্তু দেশটি ব্রিক্সের সাথে জড়িত, আর ব্রিক্স যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তারা। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে, আর আমাদের পণ্যের ওপরও ভারত শুল্ক দিয়ে থাকে। কোনো কোনো পণ্যে 175% পর্যন্ত শুল্ক দিয়েছে।
তবে এখানেই শেষ নয়, দিল্লির জন্য আরও বড় ধাক্কা এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকে। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি 2024 সালে $8 কোটি 40 লাখ বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞা আরোপ হবে প্রতিষ্ঠানগুলোর সহযোগী প্রতিষ্ঠানের উপরও। তবে এর চেয়েও বড় ধাক্কা মনে করা হচ্ছে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের তেল চুক্তি নিয়ে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসাথে কাজ করবে। এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন একটি কোম্পানি বাছাই করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। এ সময় ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, একদিন হয়তো দেশটিকে তেল রফতানি করবে পাকিস্তান। এদিকে তেল চুক্তির পাশাপাশি ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার দাবিও করেছে ইসলামাবাদ, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিদ্যমান পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রাকৃতিক বিপর্যয় ও নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কেপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ন্যাশনাল ডিফেন্স কলেজে কেপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমন কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনীর আয়োজন ছিল বৃহস্পতিবার। ফেলোদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যাপস্টোন কোর্স কৌশলগত অন্তর্দৃষ্টি, সহযোগিতা ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। It aims to equip participants with the ability to develop a common understanding on national issues and challenges, exercise effective leadership, and prioritize national interest. I'm pleased to see that Capstone course is growing with an increased number of participants. This expansion reflects that the relevance of this course and the confidence it continues to instill in various organizations. অংশগ্রহণকারী ফেলোরা বলেন, জাতীয় নিরাপত্তা এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের সহায়ক ভূমিকা রাখবে এই কোর্স। এই ধরনের কোর্সের মাধ্যমে শুধুমাত্র যে আমরা সশস্ত্র বাহিনীর অবস্থান সেটা না, বরং সশস্ত্র বাহিনী যে জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেটারও একটা প্রতিফলন দেখেছি। ফার্মা ইন্ডাস্ট্রি, এই যে আমাদের বাংলাদেশ আর্মি, বাংলাদেশ মিলিটারি যে ভ্যারাইটি অফ মেডিকেল ওয়ার্কস করে, হেলথ ক্যাম্পস করে, এখানে হাউ উই ক্যান কোলাবোরেট। 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণে সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক সহ 45 জন ফেলো অংশ নেন। 2.5 বছর আগে যমুনা টিভিতে প্রচারিত প্রতিবেদন ধরিয়ে দিল অপরাধী চক্রের মাস্টার মাইন্ডকে। 2022 সালে ময়মনসিংহে গায়ে ময়লা ছিটিয়ে পরে পরিষ্কারের নামে ব্যবসায়ীর 4 লাখ টাকা হাতিয়ে নেয় হান্নান মিয়া। পরে ঘটনাস্থলের আশপাশের 3 কিলোমিটার এলাকার সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। সম্প্রতি সেই প্রতিবেদন দেখে অপরাধীদের সূত্র পায় পিবিআই। ঢাকার চকবাজার থেকে গ্রেফতার হন চক্রের প্রধান হান্নান মিয়া। 2022 সালে 9 অক্টোবর ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি সড়কে জনতা ব্যাংক থেকে বের হন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম। কালো ব্যাগ হাতে পিছু নেয় এই ব্যক্তি। পেছন থেকে ব্যবসায়ীর পিঠে ময়লা পানি ছিটিয়ে দেন তিনি। পরে পাঞ্জাবি পরিষ্কার করে দেওয়ার নামে হাতিয়ে নেন ব্যবসায়ীর 4 লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী। পুলিশ ব্যর্থ হলে ঘটনার 1 বছর পর মামলার তদন্তে নামে পিবিআই। এক পর্যায়ে তদন্ত কর্মকর্তার হাতে আসে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে করা যমুনা টিভির প্রতিবেদনটি। তার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় পিবিআই। সিসি ফুটেজটাকে স্পষ্ট করে যখন ব্যক্তিটাকে আমি শনাক্ত করতে পারছি বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খোঁজখবর নিয়ে দেখি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সে এরকম চুরি কিংবা আরও বড় ধরনের চুরি এগুলো পেশার সাথে সে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য আপ্রাণ চেষ্টা করি।
তদন্তের এক পর্যায়ে পিবিআই জানতে পারে আসামি ঢাকার চকবাজারে অবস্থান করছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিনব পন্থায় চুরি ছিনতাই চক্রের মাস্টারমাইন্ড হান্নান মিয়াকে। আমাকেও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে বলছে এবং ওনারা নিজেরা প্রচুর চেষ্টা করছে, প্রচুর চেষ্টা করে শেষ পর্যন্ত ওনারে এই 2 বছর পরে এড়াই ধরলো। আজকে 2 বছর পর পিবিআই তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। পিবিআইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যমুনা টিভির এই রিপোর্টটাই মূলত আমাদেরকে উদ্বুদ্ধ করে, এইটাই ক্লু ছিল আমাদের। সেটা থেকেই মূলত আমরা যে প্রযুক্তির মাধ্যমে তার চেহারা শনাক্ত করতে সক্ষম হই এবং প্রকৃতপক্ষে এই রিপোর্টটা যদি নিউজটা না আসতো আমরা হয়তো এতদিনেও পারতাম কিনা এটা সন্দেহ ছিল। গ্রেফতারের পর হান্নান মিয়াকে আদালতে নেওয়া হয়, সেখানে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত এলাকা দিয়ে 27 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে পঞ্চগড় সদর তেঁতুলিয়ার আলাদা 2 সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করা হয়। এর মধ্যে তেঁতুলিয়ার ভজনপুর এলাকা থেকে 7 জনকে আটক করেছে বিজিবি। অন্যদিকে সদরের ঘাগড়া বিওপির সীমান্তে নারীসহ 10 জনকে আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ভোরে নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে 10 জনকে পুশিন করে বিএসএফ। আগ্রা দ্বিগুণ সীমান্তে তাদেরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিজিবি। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় আরোপিত আইন না মানায় যথাযথ জবাবদিহির দাবিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পিএলও কর্তৃপক্ষের উপর। সন্ত্রাসবাদ সমর্থন, আন্তর্জাতিক বহু সংস্থার থেকে অর্থ অন্যান্য সাহায্য গ্রহণ করে ইসরায়েলের সাথে সংঘাত সৃষ্টির অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয় সংস্থাটির উপর। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানালো কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেছেন, ইসরায়েল চলমান আগ্রাসন বন্ধ না করলে এই পদক্ষেপ নেবে অটোয়া। কার্নি জানান, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া নিশ্চিত করাই লক্ষ্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকেও অঙ্গীকার অনুযায়ী সংস্কার দেখতে চায় অটোয়া। কার্নির শর্ত, 2026 সালে নির্বাচন আয়োজন করতে হবে গাজায়, যাতে অংশ নিতে পারবে না হামাস। গেল সপ্তাহেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায় ইউরোপের পরাশক্তি ফ্রান্স। কদিনের মাথায় মঙ্গলবার একই পদক্ষেপ নেয় যুক্তরাজ্য। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।